রাজস্থানের এক এলাকাতে ইন্দ্রলোক নামের একটা গ্রাম ছিল। এই গ্রামের নাম ইন্দ্রলোক এই জন্যই ছিল কারণ এখানকার মানুষ বৃষ্টির জলে নির্ভরশীল ছিল, আর এখানকার লোকেরা বিশ্বাস করত যে বৃষ্টি ইন্দ্র দেবতা করায়। এই জন্য এখানকার লোকেরা বছরে একবার ইন্দ্র দেবতার জন্য বিশাল বড় যজ্ঞ করত। আমাদের গ্রামটা মরুভূমিতে থাকা সত্ত্বেও কত ভালো, তাই না? হ্যাঁ, আমাদের গ্রামের ওপরে ইন্দ্র দেবতার কৃপা রয়েছে। না হলে রাজস্থানের মতো এক জায়গায় একটা ভালো গ্রাম না আমি কোথাও দেখেছি, না যদি শুনেছি। হ্যাঁ, সেটা ঠিক। এই গ্রামের ওপরে ইন্দ্র দেবতার কৃপা রয়েছে, আর ওনার আশীর্বাদেই এই গ্রামে সময় মতো ঠিক বৃষ্টিটা হয়। আর সেই জন্যই তো এরকম শুকনো মরুভূমিতেও আমাদের জলের কোনো অভাব হয় না। এই সপ্তাহে ইন্দ্র দেবতার জন্য একটা বিশাল বড় যজ্ঞ হতে চলেছে। আমাদের সবার এখন থেকেই তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছো, প্রস্তুতি তো নিতেই হবে। কিন্তু আজকে দাদাকে আনতে আমাকে এয়ারপোর্টে যেতে হবে, বুঝতে পেরেছো? আজকেও বিদেশ থেকে ফিরছে, তাই আমি আজকে যেতে পারবো না। কোনো ব্যাপার নয়, তুমি তোমার ভাইকে নিতে চলে যাও, আমি এখানে সবকিছু সামলে নেব। সুরেশ নিজের দাদাকে নেয়ার জন্য এয়ারপোর্টের দিকে বেরিয়ে গেল, আর সুপ্রিয়া যজ্ঞের সমস্ত ব্যবস্থা করতে রেডি হয়ে গেল। সুরেশ কিছুক্ষণ পরে নিজের দাদাকে নিয়ে গ্রামে ফিরল। মহেশ গ্রামে এসে খুব খুশি হলো। এখানকার তাজা হাওয়া, তাজা জল আর খোলা আকাশের নিচে থাকতে খুব ভালো লাগছিল। আরে বাহ, আমার গ্রাম তো দেখছি খুবই সুন্দর। আমি শুধু শুধু বছরের পর বছর বিদেশে থেকে কষ্ট করে জীবন কাটাচ্ছি। কেন দাদা, তোমার বিদেশে থাকতে ভালো লাগে না? আরে না না, সেরকম কিছু না, বুঝলি? কিন্তু ওখানকার আকাশ এতটা পরিষ্কার নয় যেমনটা এখানে রয়েছে। ওখানে তো আকাশে চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়াই দেখা যায়, বুঝতে পেরেছিস? নানা রকম কোম্পানি রয়েছে, সেই সব কোম্পানির ধোঁয়া, আবার কোথাও গাড়ির ধোঁয়া দেখা যায়। আরে ওখানে খাবার জল তো বোতলে ভরে রাখা হয়, বুঝলি? কিন্তু এখানে কুয়োয় রাখা টাটকা টাটকা জল খেতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছ। আমাদের গ্রামের চেয়ে সুন্দর জায়গা আর কোথাও নেই। এখন তো আমারও তাই মনে হচ্ছে। আরে দেখিস, গ্রাম ছেড়ে যেতে আমার আর ইচ্ছে করবে না। মহেশ আর সুরেশ নিজেদের মধ্যে কথা বলছিলই তখনই সুপ্রিয়া ওদের কাছে এলো। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছো তুমি? আমি ঠিক আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি, আর এখানে আসার পর থেকে তো আমার আরো বেশি ভালো লাগছে। সুপ্রিয়ার হাতে একটা থলি ছিল যেখানে যজ্ঞের সামগ্রী ছিল। আচ্ছা, এই তোমার হাতে এটা কি রয়েছে? দাদা, আমাদের এই গ্রামে প্রত্যেক বছর ইন্দ্র দেবতার জন্য একটা বড় যজ্ঞ হয়। এইবারও সেই যজ্ঞ হবে, আর তার সময়ও খুব তাড়াতাড়ি চলে এসেছে, আর এই জন্যই সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সুপ্রিয়ার এই কথা শুনে মহেশ চিন্তায় পড়ে যায়। ইন্দ্রদেবের জন্য যজ্ঞ? তার মানে? তুমি তো জানোই দাদা, আমাদের গ্রামের নাম ইন্দ্রলোক। এখানে ইন্দ্র দেবতার অনেক কৃপা আছে। ওনার আশীর্বাদেই এখানে সব সময় ভালো বৃষ্টি হয়, যার ফলে এখানে কখনোই জলের অভাব হয় না। আরে এসব তো মানুষের মনের একটা ভুল ধারণা। তোমরাও সত্যি আজকালকার দিনে এইসব বাজে কথার উপরে ভরসা করো? এরকম কথা নয় দাদা, গ্রামবাসীরা সবাই এই কথাই বিশ্বাস করে, আর এটা আজ থেকে নয়, অনেক বছর ধরে চলে আসছে। আপনিও যজ্ঞে নিশ্চয়ই আসবেন। তা এই যজ্ঞটা কোথায় হবে সেটা বলো। তোমার ক্ষেতে, যেখানে ইন্দ্র দেবতার একটা ছোট মন্দির আছে, ওখানেই সব সময় যজ্ঞ হয়। এই সুরেশ, আচ্ছা তুই কি আমাকে ওই মন্দিরটা দেখাতে পারবি একটু? হ্যাঁ দাদা, চলো না, চলো। সুরেশ তার বড় দাদা মহেশকে ক্ষেতের দিকে নিয়ে গেল। ওখানে ইন্দ্র দেবতার একটা ছোট মন্দির ছিল। ক্ষেতে পৌঁছে মহেশ মন্দিরটাকে ভালো করে দেখতে থাকলো। আচ্ছা, তার মানে সমস্ত অন্ধবিশ্বাসের মূল এখান থেকেই শুরু হচ্ছে। মহেশ এগিয়ে যায় আর নিজের হাত দিয়ে ইন্দ্র দেবতার মন্দিরটা ভেঙে ফেলে। মহেশকে এরকম করতে দেখে সুরেশ ভয় পেয়ে যায়। এটা তুমি কি করছো দাদা? আরে অন্ধবিশ্বাসের এই মূলটাকে আমি উপড়ে ফেলে দিচ্ছি। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মহেশ মন্দিরটাকে ভেঙে ফেলে, আর আকাশ থেকে ইন্দ্র দেবতা দেখতে পায় যে মহেশ তার এই মন্দিরটা ভেঙে দেয়। তো ইন্দ্র দেবতা খুবই রেগে যান আর মেঘের দিকে রেগে গিয়ে তাকিয়ে থাকে, যার ফলে আকাশে
বড় বিদ্যুতের সৃষ্টি হয়। ইন্দ্র দেবতার রাগে মেঘ খুব জোরে জোরে গর্জে ওঠে আর ইন্দ্রলোক গ্রামে খুব মুষলধারে বৃষ্টির সৃষ্টি হয়, যার ফলে গ্রামে জল জমা হতে থাকে। আরে এটা আবার কি হলো? হঠাৎ করে এত জোরে বৃষ্টি? আরে ইন্দ্রদেব রুষ্ট হয়েছেন, সেই জন্যই এসব হচ্ছে। তুমি ওনার মন্দিরটা ভেঙে ভালো করনি দাদা। আরে এসব তুই কি আজেবাজে বকছিস? একটা মন্দির ভাঙার জন্য এত জোরে বৃষ্টি কি করে হতে পারে বলতো? মুষলধারে বৃষ্টি আরো বেড়ে যায় আর গ্রামে জলের পরিমাণ বেড়ে যেতে শুরু করে, যার ফলে জায়গায় জায়গায় জল জমা হতে থাকে আর মানুষের ঘরেও জল ঢুকতে থাকে। সুপ্রিয়া সুরেশের কাছে গেল। আরে গ্রামে এত বৃষ্টি কিভাবে শুরু হলো? এইসব মহেশ দাদার জন্য হচ্ছে। মহেশ দাদা ইন্দ্রদেবের মন্দিরটা ভেঙে দিয়েছে, আর এর ফল এখন পুরো ইন্দ্রলোকে সবাইকে ভুগতে হচ্ছে। আমি ইন্দ্রদেবের মূর্তিটা তুলে নিয়ে চলে এসেছি। এইটা তো মহেশ দাদার হাত থেকে খুব বড় পাপ হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে এই পুরো গ্রাম জলের নিচে চলে যাবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয়া আর সুরেশ দুজনেই পুরনো মন্দিরের খেতে গেল আর মন্দিরের জায়গায় ইন্দ্র দেবতার ওই মূর্তিকে ওরা রেখে ওরা ওটার সামনে প্রার্থনা শুরু করে। হে ইন্দ্র দেবতা, আমাদের ক্ষমা করে দিন। মহেশ দাদার ভুলের শাস্তি পুরো গ্রাম ভুগোচ্ছে। হে ইন্দ্রদেব, আমি আমার দাদার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। ও ছোটবেলা থেকেই শহরে থেকেছে সবসময়, তাই এই আমাদের গ্রামের এইসব আজেবাজে কথায় বিশ্বাস করতে পারে না। ওকে ক্ষমা করে দাও ঠাকুর। আমরা আপনার মন্দির আবার তৈরি করে দেব। আমি একজন মিস্ত্রিকে জানি, আমি ওকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এই জায়গায় মন্দির নতুন বানানোর কথা বলে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি মিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। সুপ্রিয়া গেল আর মিস্ত্রিকে ডেকে আনলো। মিস্ত্রি এসে ওই পুরনো মন্দিরের জায়গায় আবার ইট জোড়া দিয়ে মন্দির বানাতে শুরু করলো। যেমন যেমন মন্দির তৈরি হতে শুরু করলো, বৃষ্টি কম হতে লাগলো আর মন্দির তৈরি হতে দেখে মহেশ ওখানে চলে আসে। আরে এই মন্দিরের কাজ যতই এগোচ্ছে ততই বৃষ্টি কমে যাচ্ছে। আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ইন্দ্রদেবকে অপমান করে অনেক বড় পাপ করেছি। এবার আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। মন্দির তৈরি হওয়ার পরে মহেশ নিজের হাত দিয়ে ইন্দ্র দেবতার মূর্তিটাকে ওই মন্দিরে স্থাপিত করে আর হাত জোর করে ইন্দ্র দেবতার কাছে প্রার্থনা করে। হে ইন্দ্রদেব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন আর আমাদের এই ইন্দ্রলোক গ্রামকে এই বন্যা থেকে রক্ষা করুন। মহেশকে মন্দিরের মধ্যে মূর্তি স্থাপন করতে দেখে ইন্দ্র দেবতা খুবই প্রসন্ন হয়ে যায় আর নিজের শক্তি দিয়ে বৃষ্টিকে থামিয়ে দেয়। আর বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরে বানের জল ধীরে ধীরে কম হয়ে যায় আর আবার সেই গ্রাম প্রথমের মতো হয়ে যায়। আর মহেশ জোর গলায় ইন্দ্র দেবতার জয় জয়কার করে। ইন্দ্রদেবের জয় হোক, ইন্দ্রদেবের জয় হোক। মহেশ আর সব গ্রামবাসীরা একসাথে মিলে যজ্ঞ করার প্রস্তুতি শুরু করে। মাধব খুবই গরিব লোক আর ও রানীপুর নামে একটি গ্রামে থাকে। গ্রামের চারিদিকে ঘন জঙ্গল রয়েছে আর এই জঙ্গলটা বন বিভাগের অধীনে রয়েছে। মাধবের পরিবারে ওর স্ত্রী আর ওর মেয়ে রয়েছে, কিন্তু ওর কাছে কোনো কাজবাজ কিছু নেই। এরকম কতদিন চলবে গো? আমাদের মেয়ে এখন বড় হয়ে গেছে, তোমাকে কোনো চাকরি করা উচিত। আরে তোমার কি মনে হয় এই বাড়িতে বসে থাকতে কি আমার ভালো লাগে? আরে আমিও তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি কোনো একটা কাজ আমি পেয়ে যাই। মাধব কাজের খোঁজে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু ও কোথাও কোনো রকম কাজবাজ পায় না। শেষমেশ ক্লান্ত হয়ে নিজের বাড়িতে মাধব ফিরে আসে আর মাধবের ঝলসানো মুখটা দেখে মাধবের মেয়ে ওকে জিজ্ঞাসা করে, কি হলো বাবা, তোমাকে উদাস দেখাচ্ছে যে? কিছু না মা, এই এমনি একটু। আমি জানি বাবা, তুমি চাকরি পাচ্ছ না, সেই জন্যই তুমি উদাস, তাই না? তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তুমি চিন্তা করো না গো। বাবা, আমার মেয়েটা দেখছি অনেক বড় হয়ে গেছে। বাবা, বন বিভাগে চাকরির জন্য চেষ্টা করো না। ওখানে তো যারা পড়াশোনা করে তাদেরই লাগে, আমি তো বেশি পড়াশোনা জানি না, আমাকে ওখানে কে কাজ দেবে? বাবা, তুমি লাকড়ির কাজ তো ভালো করে জানো, কে জানে ওরা এই ধরনের লোককেই হয়তো খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে মা, আমি কালকে গিয়ে বন বিভাগের লোকের সাথে কথা বলবো।
আমি একটা কাজ খুঁজছি বাবু, আমি কি এখানে কোনো কাজ পেতে পারি? তা তুমি কি করতে জানো? আমি একজন কাঠের মিস্ত্রি, কাঠের সমস্ত কাজই আমি করতে পারি। হ্যাঁ। আরে আমি তো এরকমই একটা লোককে খুঁজছিলাম, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। কাজ পেয়ে গেছে এই কথা সে শুনে মাধব খুবই খুশি হয় আর কাজবাজ করা শুরু করে দেয়। মাধব গাছ থেকে কাটা বড় বড় কাঠগুলো বের করে যেগুলো শক্তপোক্ত সেগুলো আলাদা করে আর ছোট পাতলা কাঠগুলোকে আলাদা করে। বাবু, এই যে বাজে কাঠগুলো রয়েছে এগুলো নিয়ে কি করব? এমনিতে তো এগুলো দিয়ে তো কোনো কাজ হবে না, ফেলে দাও তুমি এগুলো। মাধব ওই পোকা ধরে যাওয়া কাঠগুলোকে ফেলে দেয়। যখন বিকেল হয় তখন মাধব বাড়ি চলে আসে। আজ তো তোমাকে খুব খুশি মনে হচ্ছে বাবা, কি হয়েছে? মা, আমি বন বিভাগে একটা কাজ পেয়ে গেছি। এটা তো খুব ভালো খবর। এখন আমি এক্সামের তৈরি করার জন্য কোচিং এ যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও। মাধব বন বিভাগে কাজ পাওয়ার কারণে ওর সংসারে একটু হলেও সুখ আসে। এখন রাধিকাও কোচিংয়ে গিয়ে পড়াশোনা শুরু করে দেয়। একদিন মাধব এইভাবে কাজ করতে করতে ভালো কাঠগুলোকে একদিকে করছিল আর পোকা ধরা কাঠগুলোকে ফেলে দিচ্ছিল। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। আমি বরং এই পোকা ধরা কাঠগুলোকে বাড়িতে নিয়ে যাই, কোনো না কোনো এক সময় নিশ্চয়ই কাজে লাগবে। মাধব পোকা ধরা কাঠগুলোকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে বাড়ি ফিরে আসে আর বিকেলে বাড়ি ফেরার সময় আবার ওই পোকা ধরা কাঠগুলোকে নিজের বাড়িতে নিয়ে যায়। এইভাবে যখন ও রোজ এরকম করছিল তখন একদিন একটি লেডি অফিসার সেটা দেখে নেয়। আচ্ছা, তাহলে এখন তুমি চুরিও করতে শুরু করেছো? না না ম্যাডাম, আমি চুরি করছিলাম না। এই কাঠগুলো তো বাজে কাঠ, সেই জন্যই নিয়ে যাচ্ছি আমি। যদি খারাপ তাহলে কি এগুলো দিয়ে আচার বানাবে? মিথ্যে কথা বলো না। তোমাদের মতো চোরকে এই ধরনের চাকরি দেওয়া যায় না। কাল থেকে এখানে আসার কোনো দরকার নেই। মাধব বাড়ি চলে আসে, কিন্তু ওর খুবই মন খারাপ থাকে। কাজটা চলে যাবার কারণে ও খুবই চিন্তিত থাকে। তখনই ও দেখতে পায় যে ওর নিয়ে আসা কাঠগুলো পড়ে রয়েছে। আমি বরং এই কাঠগুলো দিয়ে একটা রিক্সা বানিয়ে ফেলি। মাধব ওই পোকা ধরা কাঠ থেকে পোকাগুলোকে সরিয়ে পরিষ্কার করে। ও সারা দিন রাত পরিশ্রম করে এই কাঠগুলো দিয়ে একটা ভালো রিক্সা তৈরি করে নেয় আর রিক্সা চালানোর কাজ শুরু করে দেয়। এই যে দাদা, আমাকে একটু শহরে ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন না। মাধব রিক্সাটাকে হাতে টেনে নিয়ে যেত, সেই জন্য যাত্রীদের কোথাও যেতে অনেক সময় লেগে যেত। আর সেই দেরি হবার কারণেই যাত্রীরা বেশিরভাগ সময় মাধবের রিক্সাতে বসতে বারণ করে দিত। আচ্ছা দাদা, শহরে যেতে কি সময় লাগবে? 4-5 ঘন্টা তো লাগবে। দাদা, আমি শহরে যেতে চাই, বিদেশ যাব না। ছেড়ে দিন, আমি অন্য রিক্সা দেখে নিচ্ছি। কাঠের রিক্সাটা তো বানিয়ে নিয়েছিল, কিন্তু সেই রিক্সাটাকে হাতে করে টানতে হতো। বাবা, আমার এক্সাম সামনেই আছে, আমি শহরে যেতে চাই আর টাকার দরকার। মা, আমার কাছে তো টাকা পয়সা নেই, কিন্তু আমি তোকে আমার রিক্সা করে এক্সাম সেন্টার অবধি ছেড়ে দিয়ে আসবো। কিন্তু বাবা, এতে তো অনেক সময় লাগবে আর এক্সাম পর্যন্ত আমি পৌঁছতেই পারবো না। ঠিক আছে মা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। মাধব চিন্তা করতে থাকে যে কিভাবে রাধিকাকে এক্সাম দেবার জন্য শহরে পাঠানো যায়। ও যখনই ভাবছিল তখনই ও দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একটা ভাঙাচোরা গাড়ি পড়ে রয়েছে। মাধব ওই গাড়িটার কাছে যায়। গাড়িটা তো পুরোপুরি ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু এর ইঞ্জিনটা নিশ্চয়ই কাজে লেগে যাবে। রাঘব ওই গাড়ি থেকে ইঞ্জিনটা বের করে নেয় আর নিজের হাত গাড়িতে লাগিয়ে নেয়। যাক বাবা, আর হাত দিয়ে আমাকে এই রিক্সাটাকে টানতে হবে না, কিন্তু এর মডেলটা আমাকে পাল্টাতে হবে, তাহলে দারুণ হবে ব্যাপারটা। মাধব ওর কাছে পড়ে থাকা বাকি কাঠগুলো দিয়ে হাত গাড়ির মডেলটা পাল্টে দেয়। ও ওটার উপর একটা ছাদ বানিয়ে দেয় আর একটা অটো রিক্সায় পরিবর্তন করে নেয়। রাধিকা নিজের বাবার রিক্সাতে বসে। মাধব রিক্সা স্টার্ট করে আর রাধিকাকে শহরে এক্সাম সেন্টারে গিয়ে ছেড়ে দেয়। মাধবের কাঠের রিক্সাতে ইঞ্জিন লাগানোর ফলে এখন ও রিক্সা খুবই জোরে দৌড়োয়, যার ফলে এখন ওর কাছে অনেক যাত্রীরা আসতে শুরু করে দেয়। এই যে ভাই, শহরে যেতে কত সময় লাগবে? আপনি বসুন না, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দেব। আর সেই কারণেই যাত্রীরা অন্যের রিক্সা ছেড়ে দিয়ে মাধবের রিক্সাই সবসময় বুক করত। আর এটা দেখে একজন রিক্সাওয়ালা মাধবের ওপর হিংসা করত আর পুলিশের কাছে গিয়ে ওর নামে মিথ্যে অপবাদ দিয়ে কমপ্লেন করে। সাহেব, ও কারুর গাড়ি থেকে ইঞ্জিন চুরি করে নিয়ে নিজের রিক্সাতে লাগিয়েছে, ও চোর। আচ্ছা, এখন থেকে তোমরা গাড়ির ইঞ্জিনও চুরি করতে শুরু করেছো?
না বাবু, আমি চুরি করিনি। আমি তো জঙ্গলে এই ইঞ্জিনটা কুড়িয়ে পেয়েছি। আচ্ছা, তাহলে এখন ইঞ্জিন জঙ্গলেও পাওয়া যাচ্ছে? এক্ষুনি ইঞ্জিনটা আমাকে ফিরিয়ে দাও, না হলে তোমাকে জেলের ঘানি টানাবো। পুলিশওয়ালা মাধবের রিক্সা থেকে ইঞ্জিনটা বের করে নেয়। রাধিকার এক্সামের রেজাল্টও বেরিয়ে চলে আসে, আর ও ওর পরিশ্রমের ফল পায়। রাধিকা একটা ভালো চাকরি পেয়ে যায়। রাধিকা এখন চাকরি করতে শুরু করে, আর দেখতে দেখতে পুরো 1 মাস কেটে যায়, আর ও তার মাসের প্রথম মাইনেটা পায়। আর যেদিন মাইনে পায় সেদিন রাধিকা অনেক রাত্রে বাড়ি ফেরে। বাবা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করে নিয়েছি, এবার বলো তো কি ব্যাপার। রাধিকা মাধবের সামনে একটা ইঞ্জিন রেখে দেয়। এখন চোখ খুলে ফেলো। নতুন ইঞ্জিন দেখে মাধব খুব খুশি হয়। বাবা, এটা স্পোর্টস কারের ইঞ্জিন। এটা লাগানোর পর তোমার রিক্সা সবার থেকে দ্রুত গতিতে যাবে। মাধব ওই স্পোর্টস কারের ইঞ্জিনটাকে নিজের রিক্সার মধ্যে ফিট করে দেয়, আর যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। দাদা, আমি শহরে যেতে চাই, কত সময় লাগবে? আপনি বসুন না, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে দেব। ওখানে পৌঁছতে তো 2 ঘন্টা লাগে। এটা আমার কাঠের রিক্সা অবশ্যই, কিন্তু এটা খুব জোরে দৌড়তে পারে। আপনি বসুন না। ওই মহিলাটি মাধবের রিক্সাতে বসে, আর মাধব তাকে আধ ঘন্টার মধ্যেই শহরে পৌঁছে দেয়। আর খুশি হয়ে ওই মহিলা মাধবকে দ্বিগুণ ভাড়া তখন দিয়ে দেয়। আর এইভাবেই মাধব এখন যাত্রীদেরকে গ্রাম থেকে শহরে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। আর তাড়াতাড়ি পৌঁছে যাবার কারণে আর সময় বাঁচানোর জন্য এখন সব সময় মাধবের রিক্সাতেই সবাই যায়। আর মাধব পুরো এলাকাতে কাঠের ফারারি রিক্সার নামে ফেমাস হয়ে যায়। সুরেশ একজন পারিবারিক কুমোর ছিল। তার বাবাও কলসি বানাতো, আর ও বানায়। আর এখন ওর সাথে ওর ছেলেও যোগদান করেছে কলসি বানানোতে। দেখো বাবা, আমার কলসিটার আকার কেমন অন্যরকম। হ্যাঁ, খুব ভালো, কিন্তু বাবা এর গলাটা এত সরু যে এর থেকে জল বের করতে গেলে এই কলসিটাকে কাত করতে হবে। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু এই রকম কলসি বেশিরভাগ খরিদ্দার পছন্দ করে না। কিন্তু তুমি যখন বানিয়ে দিয়েছো তখন খুব ভালো হয়েছে। বাবা, তাহলে কি শুধু ওই কলসিগুলোই বিক্রি হয় যেগুলো বেশিরভাগ একই রকম? বেশিরভাগ তো ওটাই বিক্রি হয়, তাই তো আমরা সবসময় এই রকম কলসিই বানাই। কিন্তু আমার মনে আছে, যখন আমি শেষবার এই রকম কলসি বানিয়েছিলাম তখন সেটা খুব বেশি দামে বিক্রি হয়েছিল। ভালো হয়েছে, এই কলসিটাও আমি অনেক দামে বিক্রি করতে পারবো, দেখে নিও বাবা। হ্যাঁ। তখনই রুক্মিণী ওদের দুজনের জন্য চা নিয়ে এলো। যোগেশ বাবা, আমার মনে হচ্ছে তোর শহরে গিয়ে আরো অন্য কোনো কাজ করা দরকার। এই কাজে কি আছে বল? তোর বাবা সারা জীবন ধরে এই কাজই করলো। দেখ আমাদের অবস্থা, সারা জীবন গরিব হয়ে কেটে গেল। না মা, আমি শহর টহর যাব না। আমার তো মাটির জিনিস তৈরি করতে সত্যিই খুবই ভালো লাগে। আমি কোথাও যাব না। দেখ বাবা, তোকে বোঝানোটা আমার দায়িত্ব। তুই আমার কথা শোন বা না শোন, সেটা তোর ইচ্ছে। আচ্ছা, এসব ছাড়ো রুক্মিণী। তুমি বলেছিলে তুমি যোগেশের মেয়ে নিয়ে তোমার দাদার সঙ্গে কথা বলবে, তার কি হলো সেটা তো বলনি। দাদা তো রাজি আছে ওর মেয়েকে দেবার জন্য। তাহলে দেরি করছো কেন? কথা এগোও। আমি চাই যে যোগেশের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে, সেটাই ভালো হবে। তাহলে ঠিক আছে, এই রবিবার আমি বিয়ের পাকা কথার আয়োজন করছি। বাহ, এই তো হলো আসল কথা। নিজের বিয়ের কথা শুনে যোগেশও খুব খুশি হয়ে গেল। রবিবার দিন সুরেশের বাড়িতে ফুল দিয়ে সাজানো হলো। বাড়িতে অনেক অতিথি এলো। তারপর সুরেশ আভাকে আংটি পরিয়ে দিল। দুজনের বিয়ের কথা পাকা হয়ে গেল। সবাই খুব খুশি হলো। তারপর কি হলো? সেদিন থেকে রুক্মিণী যোগেশকে রোজ শহরে গিয়ে কাজ করার জন্য বলতে লাগলো। শোন বাবা, এখন তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোর দায়িত্বও বেড়ে যাবে। তোর রোজগার তো বাড়াতেই হবে। যদি তুই এরকম ভাবেই কলসি বানাতে থাকিস তাহলে এরকমই গরিব থাকবি। আমার কথা শোন, শহরে গিয়ে ভালো একটা কাজ খোঁজ। না মা, আমি বলছি না যে আমি শহরে যাব না, আমি এখানেই ভালো আছি।
রুক্মিণীর ওষুধ যোগেশের ওপরে কাজ করলো না। যোগেশ তার কাজকে খুব ভালোবাসতো। কয়েক মাস পর যোগেশ আর আভার বিয়ে হয়ে গেল, আর রুক্মিণী এটারই অপেক্ষায় ছিল যে আভা ঘরে আসতেই, মা, আমি তোমার ওপর একটা খুব বড় দায়িত্ব দেব। আমার ছেলে আমার কথা শোনে না গো। ওর একটা সুন্দর ভবিষ্যতের জন্য আমি চাই যে ও শহরে গিয়ে কোনো কাজ করুক, কিন্তু ও তো এখানেই থাকতে চায়। এখন তুমিই ওকে বোঝাতে পারবে। আমি চেষ্টা করব মা। একদিন যোগেশ একলাই কলসি বানাচ্ছিল। আভা ওর কাছে এলো। আরে এসো এসো, এই দেখো কত সুন্দর কলসি। হ্যাঁ, খুবই সুন্দর। কি ব্যাপার, তুমি কিছু বলবে? আমি ভাবছিলাম যে তুমি কতদিন আর এরকম ভাবে কলসি বানাবে? আমরা যদি শহরে গিয়ে কোনো কাজ খুঁজে নিই। না আভা, আমি জানি যে এইসব কথা আমার মা তোমাকে বলেছে, কিন্তু আমার কথা মন দিয়ে শোনো। আমার মাটির পাত্র তৈরি করতে খুব ভালো লাগে। আমি সারা জীবন এই কাজই করতে চাই। মন থেকে না চেয়ে যদি আমি শহরে চলেও যাই, তাহলে সেখানে আমি খুশিতে থাকবই না। যোগেশের কথা শুনে আভা স্তব্ধ হয়ে গেল। ওর কাছে বলার আর কিছুই ছিল না। সন্ধেবেলায় রুক্মিণী আভাকে জিজ্ঞেস করলো, কি যোগেশ শহর যেতে রাজি হলো? না, আর আমারও মনে হয় ও এখানেই থাকতে চায়। এসব তুমি কি বলছো? মা, ওর তো মাটির পাত্র তৈরি করাই খুব পছন্দের। ও মন থেকে শহর যেতেই চায় না। আর এটাই তো সত্যি। 2 মাস এই গরিব ঘরে থাকলেই বুঝবি যে আমরা কেন শহরে যাবার জন্য ওর পেছনে পড়ে আছি। মা, আপনি তো শুধু চান যে আপনার ছেলে ভালো রোজগার করুক, সেটা নিশ্চয়ই হবে। সেই দিন থেকে আভা তার স্বামীর কাজের প্রশংসা করতে লাগলো। এই কলসিটা কি সুন্দর গো। সুন্দর, কিন্তু বাবা বলে যে এই লম্বা গলাওয়ালা কলসি নাকি বেশি বিক্রি হয় না। বিক্রি হয়? আমি এসব মেলাতে দেখেছি। মনে হয় 300 টাকা দাম ছিল। এত দাম? তুমি এসব কলসি মেলায় বিক্রি করতে পারো তো। আমি চেষ্টা করে দেখছি। আভা যোগেশকে উৎসাহিত করলো। যোগেশ আলাদা আলাদা আকারের কলসি বানালো আর তাতে নানা রঙের রং করলো। বাহ, এসব মেলাতে নিশ্চয়ই বিক্রি হবে। আশা তো করছি। সেদিন যোগেশ সব কলসি নিয়ে মেলায় গেল। ওর আলাদা আলাদা রকমের আকারের কলসির খুব ডিমান্ড হলো। দাদা, আমার এই লম্বা গালাওয়ালা কলসিটা চাই। আমার এই রঙিনটা। একদিন এই যোগেশের সব কলসি বিক্রি হয়ে গেল, আর ওর আমদানিও খুব ভালো হলো। যোগেশ বাড়ি ফিরে সব পয়সা তার বাবার হাতে দিল। এই দেখো বাবা, আজকে রোজগার। আরে এ তো অনেক বেশি। মেলায় কলসি বিক্রি করার আইডিয়া তো তোমার বৌমার। যুগ যুগ জিও বৌমা, আর সব সময় নিজের স্বামীর পাশে থাকো। না হলে একজন মহিলা আছে যারা নিজের স্বামীকে শুধু শহরে পাঠাতে চায়। পাশে দাঁড়িয়ে রুক্মিণী সব শুনছিল। আভা আর যোগেশ খুব খুশি হলো। সেই রাতে যোগেশের একটা নতুন আইডিয়া এলো। আভা, কেউ মাটির ফ্রিজ কিনবে? মাটির ফ্রিজ? মানে মাটির এমন আলমারি যাতে সবজি, ফল কিছু সব টাটকা থাকবে, আর যেটা বিদ্যুৎ ছাড়াই চলবে। তুমি কি এরকম কিছু বানাতে চাও? হ্যাঁ। তাহলে দেরি করছো কেন? এই আইডিয়া তো সুপার হিট হয়ে যাবে। আমি কালকেই মাটির ফ্রিজ বানাবো। পরদিন সকালেই যোগেশ মাটির ফ্রিজ বানাতে শুরু করলো। আরে এটা কি বানাচ্ছিস? বাবা, এটা মাটির ফ্রিজ। এতে সবজি, ফল সব কিছু টাটকা থাকবে, সেটা বিদ্যুৎ ছাড়াই চলবে। বাহ, শুনেছি আগের দিন লোকে মাটিতে গর্ত করে সবজি, ফল টাটকা রাখতো। ভাবতেই পারিনি যে মাটি দিয়ে এরকম কিছু বানানোও যায়। হ্যাঁ, আমি তো অনেক আগেই ভেবেছি, আর কালকে রোজগার দেখে মনে হচ্ছে এই মাটির ফ্রিজ লোকে কিনবে। হ্যাঁ নিশ্চয়, আমি তোকে সাহায্য করব। তারপর বাবা ছেলে একসাথে মিলে কিছু মাটির ফ্রিজ বানালো। পরদিন সকালে ওরা দুজনে মিলে ওই মাটির ফ্রিজগুলো মেলায় নিয়ে গেল। দাদা, ওইগুলো কি আলমারির মতন?
ওটা মাটির ফ্রিজ। এর মধ্যে আপনার সবজি ফল সব অনেক দিনের জন্য টাটকা থাকবে, তাও আবার বিদ্যুৎ ছাড়াই। তোমরা বুঝতে পেরেছো এবার? সত্যি? হ্যাঁ হ্যাঁ, একদম। ওই মহিলা একটা মাটির ফ্রিজ কিনে নিল। একজন সাংবাদিক মাটির ফ্রিজের ফটো তুলল, আর দেখতে দেখতে আরো কিছু খরিদ্দার মাটির ফ্রিজ কিনে নিল, আর সব ফ্রিজ বিক্রি হয়ে গেল। আজ প্রথমবার সুরেশ একসাথে এত রোজগার দেখল। তারা খুব খুশি হয়ে বাড়ি ফিরল। দেখো ভাগ্যবান, তোমার ছেলে কত টাকা রোজগার করেছে। বাবা রে! এ তো কিছুই নয়, এবার টাকার বৃষ্টি হবে। এর মাটির ফ্রিজের আইডিয়া তো দারুণ হয়েছে। লোকেরা আমাদের অ্যাডভান্স দিয়ে দিয়েছে মাটির ফ্রিজ বানানোর জন্য। বাহ যোগেশ, ক্ষমা করে দে বাবা, আমি ভুলছিলাম। আমার মনে হতো এই কাজ করে তুই কখনো সুখী হবি না, তাই আমি সব সময় তোকে শহরে যাবার কথা বলতাম। এরপর রুক্মিণী আবার কাছে গেল। মা, আজ যা কিছু হয়েছে সব তোর জন্যই হয়েছে। তোর উৎসাহে যোগেশ আজকে এত সাফল্যতা পেয়েছে। আমিও যদি তোর মতন ওকে সাহায্য করতাম, তাহলে আজ ও জীবনে অনেক সফল হতো। মা, আপনি এমন কথা কেন বলছেন? এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। এখন তো আমাদের আনন্দের দিন এসে গেছে, আর আপনি পুরনো কথা মনে রেখেছেন? ছেড়ে দিন তো, এখন তো সবকিছু ভালোই হবে। ঠিক না, সব ভালো হবে, খুব ভালো। মাটির ফ্রিজ কেনার জন্য সুরেশের বাড়ির বাইরে লাইন পড়ে গেল। তাদের রোজগার কয়েক গুণ বেড়ে গেল। সুরেশ তার বাড়ির মেরামতও করিয়ে নিল, আর এখন এই পরিবারের কাছে সব রকম সুখ সুবিধাই রইল। এই সব কিছুই শুধু মাটির ফ্রিজের আইডিয়ার জন্য সম্ভব হলো। গান্ধীনগর নামের একটা ছোট গ্রাম ছিল। গ্রামে বড় বাজার বসতো, আর বাজারে সবসময় প্রচুর ভিড় হতো। গরমকালে এইসব ভিড় বলদেবের পেপসির দোকানে লেগেই থাকতো। আরে বলদেব কাকা, আমাকে কমলা রঙের পেপসিটা দাও। আমাকে হলুদ রঙের। আর আমাকে লাল রঙের। বাচ্চা হোক বা বড়, সবার বলদেবের পেপসি খুব পছন্দ ছিল, আর বলদেব পুরো সততার সাথে পেপসি বানাতো। ভালো বিশুদ্ধ জল, পরিষ্কার চিনি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও জুস তৈরি করে সেটা প্লাস্টিকের থলিতে ভরতো। বলদেবের 1 টাকার পেপসি প্রচুর বিক্রি হতো। কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত স্টক শেষ হয়ে যেত। আরে কাকা, পেপসি কি আছে? না বাবা, সব শেষ হয়ে গেছে, আর কালকে এসো। বলদেবের দোকানের সামনে পবনের দোকান ছিল। পবন আইসক্রিম বিক্রি করত, কিন্তু গরম হওয়া সত্ত্বেও ওর আইসক্রিম বিক্রি হতো না। জানি না এই বলদেব নিজের পেপসিতে কি মেশায়, যে সব গ্রামবাসীরা শুধু এরই পেপসি খায়। 1 টাকার পেপসি কি করে স্বাদ হবে বলো তো? আমার আইসক্রিমটা তো নষ্টই হচ্ছে। স্বাদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু ওটা আইসক্রিমের থেকে সস্তা মনে হয়, এই জন্যই ওটা বেশি বিক্রি হয়। হ্যাঁ, সেটাই হবে হয়তো। তুমিও তো যদি পেপসি বিক্রি করো কেমন হয়? আরে কিন্তু পেপসি বানাবেটাকে? পেপসি বানানো দরকারটাই বা কি? বাজারে অনেক কোম্পানি পেপসি বিক্রি করে, তুমিও ওদের থেকে কিনে বিক্রি করতে পারো। ভাবো, প্রচুর লাভ হবে। আইডিয়া তো খুবই ভালো। কালকেই শহরে গিয়ে অনেকগুলো পেপসি কিনে নিয়ে আসবো। ঠিক আছে। পরের দিন সকালে পবন শহর থেকে অনেকগুলো জুস ভর্তি পেপসি নিয়ে এলো, আর ওই সবগুলো নিজের ফ্রিজে রেখে দিল। ভালো করেছো, এবার বাইরের বোর্ডে লিখে দাও যে এখানে পেপসি পাওয়া যায়। ঠিক আছে। পবন বোর্ডে লিখলো যে এখানে পেপসি পাওয়া যায়, আর সেটা নিজের দোকানের বাইরে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা ওই লেখাটা পড়লো। এখানে পেপসি পাওয়া যায়? কাকা, কি কি রঙের আছে? সব রঙের আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো। আমার তো একটা হলুদ রঙের আর একটা কমলা রঙের লাগবে। পবন ওই বাচ্চাটাকে 2টো পেপসির প্যাকেট দিয়ে দিল। ওই বাচ্চাটা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খেতে লাগলো। এটা খেতে খুব ভালো, মজাই এসে গেল। এই নাও, আর একটা পেপসি আমার তরফ থেকে ফ্রি। গিয়ে নিজের বন্ধুদেরও বলো যে আমার দোকানে পেপসি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ কাকা,
নিশ্চয়ই বলবো। আর পবনের এই চালাকি কাজ করে গেছিল। ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে গ্রামে গেল আর কিছুক্ষণ পর নিজের বন্ধুদের নিয়ে ফেরত এলো। এটাই ওই দোকান। আমারও 2টো কমলা রঙের দরকার, আর আমার 3টে লাল রঙের। পবন সবাইকে পেপসি দিয়ে দিল আর তক্ষুনি অনেক লোক পবনের দোকান থেকে পেপসি কিনলো। আজ অবধি গ্রামবাসীরা শুধু বলদেবের পেপসি খেয়েছিল, কিন্তু আজ ওদের অন্য কোম্পানির স্বাদও ভালো লাগছিল। আরে বাহ, এই কালো রঙের পেপসি তো আমি প্রথমবার খাচ্ছি। আরও অনেক রকম স্বাদের আছে, লেবুর জল, কোকা কোলা, কমলা লেবু, সব রকম। বাহ বাহ বাহ, এবার থেকে তো প্রতিদিন আলাদা আলাদা স্বাদের পেপসি খাবো। পবনের পেপসির বিক্রির জন্য বলদেবের দোকানে গ্রাহক কমে গেছিল। আমাকে একটু ধৈর্য রাখতে হবে। পবন নতুন নতুন পেপসি বানাতে শুরু করেছে, তাই গ্রামবাসীরা ওর দোকানেই যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস যে ওরা সবাই ফিরবে। বলদেব নিজে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। কিছুদিন ধরে পবনের দোকানে পেপসির জন্য ভিড় উপচে পড়ছিল, আর এখানে বলদেবের ব্যবসা বন্ধ হয়ে গেছিল। গ্রামের প্রধান বলদেবের দোকানে এলো। কি হয়েছে বলদেব? খুব চিন্তিত দেখাচ্ছে যে। আর কি বলবো কাকা, পবন শহর থেকে পেপসি নিয়ে বিক্রি করছে, এখন তো আমার ক্রেতাও কমে গেছে। কোনো ব্যাপার না, এটা শুধু কদিনের ব্যাপার। নতুন কিতুর পেছনে গ্রামের লোকেরা ছুটে বেড়ায়, তুই তো জানিসই। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর আমার বিশ্বাস তোর পেপসি শহরের পেপসির থেকে অনেক ভালো, বুঝলি তো? এবার একটা কাজ কর, আমাকে 50টা পেপসি দিয়ে দে। আজ শহর থেকে আমার নাতি নাতনিরা আসছে। আচ্ছা ঠিক আছে কাকা। বলদেব গ্রামের প্রধানকে 50টা পেপসি দিয়ে দিল আর উনি আনন্দের সাথে ওখান দিয়ে চলে গেল। বলদেব এখনো দুঃখী ছিল। গ্রামের প্রধান তার বাড়ি পৌঁছালো। উনি তার নাতিকে একটা পেপসি দিল। বাবা, এই পেপসিগুলো ভালো হয় না গো, এতে এত কেমিক্যাল মেশায় যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বাবা, এই পেপসি আমাদের বলদেব নিজেই তৈরি করে, কোনো কেমিক্যাল ছাড়া, পরিষ্কারভাবে। এটা তো আমরা অনেক বছর ধরে খাচ্ছি, এখনো কেউ অসুস্থ হয়নি। দাও। প্রধান একটা পেপসি ওর মেয়েকে দিল আর ও সেটা খেলো। বাহ বাবা, এটা তো খুবই সুস্বাদু। প্রধানের বাড়িতে আসা সব আত্মীয়রা ওই পেপসি খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব পেপসি শেষ হয়ে গেল। বাবা, তুমি এটা কোথা থেকে এনেছো? আমি আরো কিছুটা নিয়ে আসবো। বাজারে তুই বলদেবের দোকান দেখতে পাবি, যেটাতে বড় ফ্রিজ আছে, ওরই দোকান থেকে। আমি এক্ষুনি নিয়ে আসছি। নেহা বাজারে পৌঁছে বলদেব আর পবনের দোকান দেখে বিপাকে পড়ল। ও বুঝতে পারছিল না যে কোন দোকানটা। মনে হয় যে দোকানে ভিড় বেশি, আমার সেখানেই যাওয়া উচিত। নেহা পবনের দোকানেই গেল। আমার 20টা পেপসি দরকার। যখনই পবন ফ্রিজ থেকে পেপসির প্যাকেট বার করলো, তখন নেহা বারণ করে দিল, না না, এটা লাগবে না। আরে একটু আগেই তো আপনি 20টা পেপসি নিয়ে গেছিলেন। হ্যাঁ, কিন্তু এই কেমিক্যাল মেশানোটা লাগবে না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা লোক নেহাকে জিজ্ঞেস করলো, বোন, এই পেপসিতে কি কেমিক্যাল আছে? এই পেপসি শহরের কোম্পানিতে তৈরি হয়। ওখানে এটা বানানোর জন্য অনেক ধরনের কেমিক্যাল মেশায়, যেটা ক্ষতিকারক আর যেটাতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। যদি এরকম কিছু হয় তাহলে এখানে পেপসি নিতে কেন এসেছো? আমি তো এখানে এই পেপসিটা নিতে এসেছি, যেটা এই গ্রামেই তৈরি হয়। আচ্ছা, তাহলে আপনি বলদেব দাদার পেপসি নিতে চাও, তাহলে ওনার দোকান সামনেই। নেহা ওখান থেকে চলে গেল, কিন্তু আশেপাশের লোক শহরের কেমিক্যাল মেশানো পেপসি নিয়ে আলোচনা শুরু করলো। নেহা বলদেবের দোকান থেকে পেপসি কিনে নিয়ে বাড়ি চলে গেল। কেমিক্যাল পেপসির কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর সব বাবা মারা বাচ্চাদের পবনের দোকান থেকে পেপসি নিতে বারণ করে দিল। আজ থেকে পবন কাকার দোকানে পেপসি নিবি না। কেন মা? কারণ ওতে অনেক কেমিক্যাল মেশানো আছে, তোর শরীর খারাপ করবে, তারপর তোকে ছুঁচ ফোটাবে। না মা, না। লোকে তো বলদেবের সততা বুঝতে পারলো।
তারপর থেকে আবার বলদেবের পেপসি বিক্রি হতে লাগলো। পবনের দোকান থেকে কেউ পেপসি কিনছিল না, আর ক্লান্ত হয়ে হেরে পবন পেপসি বিক্রি করাই ছেড়ে দিল। নেহা পুরো গ্রামকে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল, আর সবকিছু আগের মতন হয়ে গেল।